আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রেদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম। অস্ত্র নয়, মানুষের জীবন মান উন্নয়নে অর্থ ব্যয় করতে প্রধানমন্ত্রীর আহ্বান। বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ রোল মডেল মন্তব্য। এমপি আনার হত্যায় জড়িত সবাই চিহ্নিত, জানালেন ডিএমপি কমিশনার। মূল পরিকল্পনাকারীকে ফিরিয়ে আনতে কূটনৈতিক চেষ্টা। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় শান্তিপূর্ণ ভোট। আগের দুবারের মতো ভোটার উপস্থিতি কম। এবং রিমালের প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য আর সবজির বাজারে। ঝড়ের দুদিন পণ্যবাহী যান চলাচল করতে না পারায় বাজারের দাম বাড়তি। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। জাপানি বিজ্ঞানীদের কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরির খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অস্ত্রের পেছনে অর্থ ব্যয় না করে শিক্ষা ও ক্ষুধার্ত মানুষ সহ আর্ত মানবতার সেবায় ব্যয় করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে। নীলাদ্রি শেখর রিপোর্ট। দেশে দেশে শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সহায়তা দিয়ে দীর্ঘ ৪ দশক ধরে জাতিসংঘ মিশনে গর্বের সাথে কাজ করে লাল সবুজের পতাকাকে বিশ্ব দরবারে তুলে ধরেছে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী। বর্তমানে ১৩টি দেশে বাংলাদেশের সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর ৬,০৯২ জন সদস্য শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ৪৯৩ জন নারী সদস্য। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী বাংলাদেশ সহ বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের এই অসামান্য অবদান স্মরণ করে পালন করা হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে যোগ দিয়ে সম্মাননা তুলে দেন আহত শান্তিরক্ষী সদস্যদের হাতে। বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন রোল মডেল। আপনারা সংঘাত প্রতিরোধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবাধিকার নিশ্চিত ও শান্তি প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আন্তরিকতাপূর্ণ কাজের কারণে ওই সকল দেশের জনগণ আপনাদেরকে অকুণ্ঠ ভালোবাসা উপহার দিয়েছে। আর সর্বোপরি আমাদের পেশাদারিত্ব, দক্ষতা, নিষ্ঠা বিশ্ব শান্তি রক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। যুদ্ধ কখনোই মানবতার কল্যাণ বয়ে আনে না বলে আবারও স্মরণ করিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা। সংঘাত বা এই যুদ্ধ মানব জাতির জন্য কি কল্যাণ বয়ে আনছে। অস্ত্র প্রতিযোগিতা প্রতিনিয়ত যত বৃদ্ধি পাচ্ছে, ততই মানুষের জীবনও আরও বেশি দুর্বিষহ হয়ে উঠছে। বিশেষ করে নারী, শিশু, তারা সব থেকে বেশি কষ্ট পাচ্ছে। আমরা যুদ্ধ চাইলে শান্তি চাই, আলাপ আলোচনার মাধ্যমে সকল সমাধান করতে চাই। আমরা যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছেন, তাদের কাছে আমার আহ্বান, এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবন মান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। কিন্তু এই সংঘাত প্রতিনিয়ত মানুষকে আরও কষ্টের দিকে ঠেলে দিচ্ছে। সংঘাত না, যদি কোনো সমস্যা থাকে আলোচনার মাধ্যমে সমাধান করা। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দেশে দায়িত্বরত বাংলাদেশের শান্তিরক্ষীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।
দুপুরে সাংবাদিকদের তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাথে বন্দি বিনিময় চুক্তি না থাকলেও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনকে ফিরিয়ে আনতে কূটনৈতিকভাবে চেষ্টা করা হচ্ছে। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি থাকায় প্রয়োজনে ভারতের সহায়তা নেওয়া হবে বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেনের যে ফ্ল্যাটে খুন করা হয়, ঢাকার গোয়েন্দা পুলিশের সহায়তায় সেখানকার সেপটিক ট্যাঙ্ক ভেঙে উদ্ধার করা মাংসপিণ্ড ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বাংলাদেশ ও ভারতের গোয়েন্দারা মরদেহ উদ্ধারে একের পর এক অভিযান চালায়। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে ভারতের পুলিশের সাথে সমন্বিত তদন্ত করছে দুদেশের গোয়েন্দারা। উদ্ধার হওয়া দেহাংশ এমপি আনারের কিনা ফরেনসিক রিপোর্টের পর অনেক রহস্যের জট খুলবে বলে জানান ডিএমপি কমিশনার। যারা এটির সাথে জড়িত ছিল, বিশেষ করে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছে। হত্যার মোটিভ কি, এটি এখনো পর্যন্ত বাংলাদেশি পুলিশ কিংবা ইন্ডিয়ান পুলিশ কেউই উদ্ধার করতে পারেনি। এর মূল কারণ, এটির যিনি ষড়যন্ত্রকারী, এটির যিনি পরিকল্পনাকারী, তিনি এখন দেশের বাইরে রয়েছেন, তাকে গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তার করলেই কেবল এই হত্যার মোটিভ জানা সম্ভব হবে। ডিএমপি কমিশনার বলেন, হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটনে চিহ্নিত পরিকল্পনাকারী শাহীনকে দেশে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সুতরাং তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আমাদের যদিও এই মুহূর্তে সেই ধরনের কোনো কন্ট্রাক্ট তাদের সাথে নেই, তারপরেও অন্য যে কোনো মাধ্যম বা কূটনৈতিক যে কোনো চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা এ বিষয়ে করা হবে। বাংলাদেশ ও ভারত দুদেশের আইনেই হত্যাকাণ্ডের বিচার হতে পারে বলে মনে করেন ডিএমপি কমিশনার। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনস ইউনিয়নে নির্বাচন হয়নি। কিছু উপজেলায় ভোটার উপস্থিতি কম ছিল বলে জানিয়েছেন নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তারা। ওবায়দুল রশিদের রিপোর্ট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে ২২টি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করা হয়। কক্সবাজারের টেকনাফ, উখিয়া এবং রামু উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হলেও বৈরী আবহাওয়ার কারণে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে না পারায় সেন্ট মার্টিন ইউনিয়নে নির্বাচন স্থগিত করেছে ইসি। গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলার ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বাঞ্ছারামপুর উপজেলায় ভোট গ্রহণ হয়েছে শান্তিপূর্ণভাবে। উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের সদর, চিরির বন্দর ও খানসামা উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা নির্বাচনে। যশোরের ৩টি উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও আদালতের নির্দেশে সদর উপজেলায় নির্বাচন স্থগিত করায় ভোট হয় অভয়নগর ও বাঘারপাড়ায়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নির্বাচনেও ভোটার উপস্থিতি ছিল কম। রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, ত্রিশাল ও ফুলবাড়িয়া উপজেলায় ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার। নেত্রকোনার মদন এবং মোহনগঞ্জ উপজেলা নির্বাচনে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল অনেক। উৎসবমুখর পরিবেশে রংপুরের সদর এবং গঙ্গাচড়া উপজেলায় ভোটাররা ভোট দেন। কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। ফেনী সদর উপজেলায়ও সময়ের সাথে সাথে বাড়ে ভোটার উপস্থিতি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই। ঘূর্ণিঝড় রিমালের ছোবলে প্রাণহানি থেকে শুরু করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে উপকূল ও আশপাশের জেলার মানুষ। রিমালের প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য আর সবজির বাজারে। দুদিনের টানা ঝড়ে কোনো পণ্যবাহী যান চলাচল করতে না পারায় বাজারে দাম বাড়তি রাখা হয়েছে। রাহুল রায় রিপোর্ট। প্রাকৃতিক সম্পদের দেশ যেমন বাংলাদেশ, আবার প্রাকৃতিক বিপর্যয়েরও। সিডর আইলার পর এবার তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল।
দক্ষিণাঞ্চলের ১৯টি জেলার ১০৭টি উপজেলার প্রায় ৩৭,৬০,০০০ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৫,৪৮৩টি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত, আর আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে ১,১৪,৯৯২টি ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত মাছের ঘের আর সবজি ক্ষেত। ২ দিনের এই ঝড় বৃষ্টিতে রাজধানীর সাথে সারা দেশের যোগাযোগে বিঘ্ন ঘটে। মঙ্গলবার রাতে রাজধানীর কাঁচা বাজারগুলোতে দেখা গেল সবজিসহ অন্য পণ্যের দাম বাড়তে। আগে যেটা মনে করেন যে ৩০ টাকা ছিল, এটা ৩৫ টাকা ৪০ টাকা বিক্রি হইতেছে। কেজিতে ৫ টাকা ৬০ টাকা বেড়ে গেছে আলুর দাম, পেঁয়াজের দাম। বুধবার ভোরের চিত্র এটি। সারা দেশ থেকে রাজধানীতে পণ্য সরবরাহ পুরো স্বাভাবিক, কিন্তু রাজধানীর কারওয়ান বাজারে কাঁচা বাজারের চিত্র স্বাভাবিক নয়। অভিযোগ দাম বাড়তির। কালকে পটল ছিল তোমার ৮০ টাকা, আজকে পটল হলো ২০০ টাকা। কালকে বলে মানের দাম কম, আজকে মালের দাম একটু বেশি। ডাবল দাম মরিচ ৮০০ টাকা পারলাম। আড়তদাররাও স্বীকার করলেন বাধ্য হয়েই তারা বেশি দামে বিক্রি করছেন। কালকে যে মালগুলো রয়ে গেছে বাসি মালগুলো, ওগুলো বিক্রি করতে হয়েছে আজকে। আজকে একটু বেশি দাম, কাস্টমার চাপ বেশি না, আকাশ বলো পরিষ্কার, সব দোকানদার আইছে। পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা আশা করছেন যোগাযোগ স্বাভাবিক হয়ে যাওয়ায় ২-১ দিনের মধ্যে সবজিসহ সব পণ্যের দামও স্বাভাবিক হবে। প্রাকৃতিক বিপর্যয়গুলোর পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হয়, দেয়া হয় আর্থিক সহায়তাও। কিন্তু এই দুর্যোগকালীন সময়ে পণ্যের এমন মূল্য বৃদ্ধি অতটা আলোচনায় আসে না, অনেকটা নীরব ভোগান্তিতে পড়ে মানুষ। তাই এই দুর্যোগকালীন সময়ে যেন কেউ সুযোগ না নেয়, তার জন্য প্রয়োজন সঠিক নজরদারি। রাজধানীর কারওয়ান বাজার থেকে রাহুল রায়, চ্যানেল আই। এবারে প্রাক বাজেট 2024-2025। আসন্ন বাজেটকে সামনে রেখে ডেমোক্রেটিক বাজেট মুভমেন্টের আয়োজনে জন বাজেট সংসদ অনুষ্ঠিত হয়েছে। এই জন বাজেটে অংশ নিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ করদাতা, উদ্যোক্তা, কৃষক, শ্রমিক, দলিত সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আসন্ন বাজেটে উচ্চ মূল্যস্ফীতি, কর ও ঋণের প্রভাব কমিয়ে আনার পরামর্শ দেন তারা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। আসন্ন বাজেটকে সামনে রেখে গণতান্ত্রিক বাজেট আন্দোলনের আয়োজনে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জন বাজেট সংসদ 2024। তাদের সম্পৃক্ততা কতখানি? আসন্ন বাজেটে কর কমিয়ে আয় বৈষম্য ও পরিচালনা ব্যয় কমানোর তাগিদ দেন আলোচকরা। এই বাজেটে 1,20,000 কোটি টাকার সুদ দিতে হবে, তার মধ্যে 80,000 কোটি টাকা আভ্যন্তরীণ সুদ বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য কিভাবে হবে? সব লোন তো সরকার নিয়ে নিচ্ছে, টাকা তো জনগণের কাছে যাচ্ছে না, ব্যবসায়ীর কাছে যাচ্ছে না। এখন এই 1,20,000 কোটি টাকা সুদ কোত্থেকে আসবে? কারণ আমি যেটুকু সংসদে দেখেছি যে আমাদের পরিচালন ব্যয় হচ্ছে প্রায় 3 লক্ষ থেকে 4 লক্ষ কোটি, এটা এখন আরো বাড়ছে। অর্থাৎ দেশের যে আয় হয় তার থেকে বেশি বা সমান সমান পরিচালন ব্যয় অথবা সুদ। মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনমানের উপর আর্থিক চাপ কমাতে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান অর্থনীতিবিদরা। আপনি যদি বেগম পাড়ার খবর নেন, আপনি যদি ইউএস এর খবর নেন, আপনি যদি সুইস ব্যাংকের খবর নেন, তাহলে তো আপনি নির্বাচনের আগে আগে বেশি যায়। আবার আপনি জানেন এগুলো সব আমরা জানি। তার মানে দীর্ঘদিন ধরে আমরা একটা বজ্জাতি করছি এবং ওই বজ্জাতদের আমরা কোনো শাসন করছি না। আলোচনায় সবুজ অর্থনীতি ও যুব লভ্যাংশে বিনিয়োগ বাড়াতে সরকারকে আহ্বান জানান বক্তারা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। চাকরির পাশাপাশি নাগরিক জীবনে ছাদ কৃষি মনোযোগের প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে অনেকের কাছে। কেউ কেউ ফল ফসল প্রাপ্তির পাশাপাশি গাছ ও প্রকৃতির নেশায় পড়েছেন। তারা নগর পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার ক্ষেত্রেও অবদান রাখছেন। ছাদ কৃষি নিয়ে রিপোর্ট করছেন শাইখিরাজ। ঢাকা উত্তরায় 7 তলার উপরে 4,500 বর্গফুটের ছাদ কৃষির বয়স মাত্র 3.5 বছর। সাজানো গোছানো সবুজে ঘেরা এই আয়োজনটির উদ্যোক্তা তরুণ সামিউল হাসান। পেশায় চাকুরিজীবী হয়েও গাছ ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসায় তিনি নিয়মিত অনুশীলন করছেন ছাদ কৃষি। আমার কাজ হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। কাজ করা শেষ করার পর আমি বাইরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারি না, আমার লাস্ট 4 ইয়ার্স হয়ে গেছে। আমি আমার যত স্পেয়ার টাইম আমি স্পেন্ড ইন মাই রুম। তো আপনাকে এখানে সাহায্য করে কি? আপনার মা সাহায্য করে? 90% কাজ আমি, বাকি 10% আমার মা, আমার পাশে কাজ করে খালা আর আমার ওয়াইফ। রকমারি সবজির পাশাপাশি বিভিন্ন জাতের আমের সংগ্রহ রয়েছে
তার। আম গাছ খুব ভালো লাগে, আমার ফুল গাছ অ্যারোমেটিক ফ্লাওয়ার্স ভালো লাগে, সুগন্ধি ফুল ভালো লাগে, আমি সবজিও চাই, আমি ছায়া চাই, মানে আমি সবই চাই, আমি সব কিছু থেকে একটু চাই। নগরের উষ্ণতা রোধে এক কার্যকর উদ্যোগ ছাদ কৃষি দাবি তার। প্রতিটা ভবনের ছাদে যদি সবুজ গাছ কিছুটা হলেও লাগানো হয়, যেটা শহরের তাপ বলেন, কার্বন এমিশন বলেন, সব কিছুই কিছুটা হলেও কমিয়ে আনবে। আরবান জঙ্গলের আদলে তরুণী উদ্যোক্তা ছাদ কৃষিটি একটা রূপ দিতে চান। সবচেয়ে বড় কথা হচ্ছে এই উদ্যোক্তা ছাদ কৃষি করে তার জীবনে এই সময় এসে যে আনন্দ পেয়েছেন, এটা তার কাছে অনেক বড় বিষয় এবং তিনি মনে করছেন যে বাংলাদেশের বা বিভিন্ন শহর এলাকায় যতগুলো ছাদ এভাবে আছে সবগুলোই এরকম ছাদ কৃষি বা ছায়াবিষ্ঠিত একটা আদলে আসা উচিত। ঢাকার উত্তরার ৫ নম্বর সেক্টরের সামিউল হাসানের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা ৩:০৫ হৃদয় মাঝেও মানুষের ডাক অনুষ্ঠানে। সময় হলো বিরতির। এবার বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যোগ্যতার ভিত্তিতেই পদে বসেছিলেন আজিজ আহমেদ, বেনজির আহমেদ। তাদের দুর্নীতি প্রমাণ পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না। বিকেলে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপি তাদের আমলে পুলিশ সহ অন্যান্য কর্মকর্তার অনিয়ম, দুর্নীতির বিচার করেনি। ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। বেনজিরের যে কেরিয়ার, তার যে পার্সোনালিটি, তাকে তো বাইরে থেকে আপনারা কেউ ভাবেননি, এখন যা শোনা যাচ্ছে। যোগ্যতার জন্যই সেনা প্রদান করা হয়েছে। এখন সে যদি দুর্নীতি করে, তদন্ত হচ্ছে, তারও তদন্ত হবে, দুর্নীতির তথ্য পেলে তদন্ত হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছে বাস্তুচ্যুতদের জন্য ঘোষণা করা মানবিক এলাকা আল মাউসিতে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশু সহ অন্তত ২১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৬৪ জন। এর আগে রোববার রাতে গাজার রাফা শহরে মানবিক এলাকায় ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে বহু ফিলিস্তিনি নিহত হন। ওই হামলার কারণে ইসরায়েল বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার মুখে পড়ে। ওই হামলায় বেসামরিক লোকের প্রাণহানির নিন্দা করে যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে তারা আপাতত কোনো নীতি পরিবর্তনের পরিকল্পনা করছে না। তবে হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েল রাফায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিহ্নিত করা রেড লাইন ক্রস করেনি। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আফসানা মিমির নির্মাণে নতুন ওয়েলথ ফিল্ম অফ দ্য মার্ক আগামী ৩০ মে বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবেন। টি-20 বিশ্বকাপ উপলক্ষে ইমপ্রেস 12 পরিবেশিত গ্রিন স্ক্রিন নির্মিত এই ওয়েব ফিল্মটি প্রিমিয়াম কন্টেন্ট হিসেবে স্ট্রিমিং করবে আইস্ক্রিন। ছোট শহরের একজন কিশোরের ক্রিকেটার হবার গল্প নিয়ে এটি নির্মিত হয়েছে। অফ দ্য মার্ক ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন আরহাম, মোস্তাফিজুর নূর ইমরান, শারমিন আক্তার শর্মী, হায়াতুজ্জামান খান, খালিদ হাসান রুমি সহ আরও অনেকে। নিটল টাটা বিশেষ সংবাদ। কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করেছেন জাপানের বিজ্ঞানীরা। লুডো খেলার ছক্কার মতো দেখতে কিউব আকৃতির ছোট স্যাটেলাইটটি সেপ্টেম্বরে মহাকাশে উৎক্ষেপিত হবে। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকদের একটি টিম এবং সুমিতামো ফরেস্ট্রি নামের একটি কোম্পানির যৌথ উদ্যোগে নির্মিত এই স্যাটেলাইটটির নাম দেওয়া হয়েছে লিগনোস্যাট। ম্যাগনোলিয়া গাছের কাঠ দিয়ে তৈরি এই লিগনোস্যাটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অর্থাৎ সার্বিক আয়তন মাত্র ৪ ইঞ্চি বা ১০ সেন্টিমিটার। কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষক টিমের প্রধান অধ্যাপক তাকাও দই জানান, ধাতব স্যাটেলাইট পরিহার ও বায়ু দূষণ রোধ করতেই তারা এই কাজটি করেছেন। আগামী সপ্তাহে নতুন এই স্যাটেলাইটটি জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্র জাক্সার কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হবে। কৃষি সংবাদ।
নীলফামারীতে চলতি বড় মৌসুমে সমলয় আধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। 4 মাস আগে ডোমার উপজেলার 60 জন কৃষক 50 একর জমিতে যন্ত্র দিয়ে ধান রোপণ করেন। বর্তমানে তারা কম্বাইন্ড হারভেস্টার দিয়ে উৎপাদিত ধান কাটছেন। এতে কৃষকের অর্থ ও সময় দুটোই সাশ্রয় হচ্ছে। প্রকৃতি সংবাদ। ঘূর্ণিঝড় রিমালের কারণে ধসে গেছে চাঁদপুর শহর রক্ষা বাঁধ, আর এতে ভাঙনের কবলে পড়েছে নদী তীরবর্তী বসতবাড়ি ও ফসলি জমি। আতঙ্কে দিন যাপন করছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ধসে যাওয়া অংশে দ্রুত মেরামতের কাজ চলছে। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। আবারও আমন্ত্রণ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমান ছিলেন উদারপন্থী রাজনীতিবিদ। তিনি সেনাবাহিনীতে থাকা অবস্থায়ও দেশের মানুষের কল্যাণে মাঠে ঘাটে কাজ করেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভায় মহাসচিব বলেন, বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি চুরির রাজনীতিতে পরিণত হয়েছে। আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির নেতারা বলেন, এমপি আনার, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদের দুর্নীতির দায় সরকার কোনোভাবে এড়াতে পারে না। জেগে উঠবার সময় সেটা বন্ধুগণ, সে জেগে উঠবে তরুণ যুবক। আমাদেরকে বেরিয়ে আসতে সমস্ত ভয় ভীতি সবকিছুকে তাচ্ছিল্য করে আমাদের দেশ ও মাতৃকার ডাকে, আমাদের মা দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার লক্ষ্যে তার ডাকে, আমাদের নেতা তারেক রহমানের ডাকে আসুন আজকে আমরা সবাই বেরিয়ে পড়ি। আমরা এমন একটা প্রতিরোধ করে তুলি যে এই ভয়াবহ দানব যারা আমাদের সমস্ত কিছু তছনছ করে দিচ্ছে তাদেরকে পরাজিত করে আমরা সত্যিকার একটা জনগণের একটা রাষ্ট্র, গণতন্ত্রের একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে সক্ষম হই। 6 ক্যাটাগরিতে প্রেস কাউন্সিল পদক 2023 দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তথ্য ভবনে এক অনুষ্ঠানে এই পদক প্রদান করেন। বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুষ্ঠানের আয়োজন করেন। আজীবন সম্মাননা ক্যাটাগরিতে মরণোত্তর পদক দেওয়া হয় নারী সাংবাদিকতার অগ্রদূত সাংবাদিক বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমকে। তিনি 2016 সালে মারা গেছেন। তার পক্ষে পদক নেন মেয়ে বর্তমান সম্পাদক ফ্লোরা নাসরিন খান। প্রতিষ্ঠান হিসেবে দৈনিক ভোরের কাগজ, আঞ্চলিক দৈনিক কক্সবাজার পত্রিকা, গ্রামীণ সাংবাদিকতা ক্যাটাগরিতে সময় টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি শিকদার জামি হোসেন, উন্নয়ন সাংবাদিকতায় বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক ইকবাল হোসেন এবং নারী ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয় দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিনিয়র রিপোর্টার ঝর্ণা মনিকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম। রাজধানীর কদমতলী থেকে ব্যবসায়ী 70 লাখ টাকার ডাকাতির ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। উদ্ধার করা হয়েছে প্রায় 10 লাখ টাকা। মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান জানান, এই ডাকাত চক্রটি রাস্তাঘাটে নানা কৌশল অবলম্বন করে টাকা পয়সা লুট করে। বেশি টাকা পরিবহনের ক্ষেত্রে ব্যবসায়ীদের একা চলাফেরা না করা অথবা পুলিশের সাহায্য নেওয়ার আহ্বান জানিয়েছে গোয়েন্দা পুলিশ। খেলার খবর।